আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। চিরচেনা রূপে ফিরেছে বন্দরনগরী চট্টগ্রাম। ঈদের ছুটির পর অফিস আদালত পাড়ায় কর্মব্যস্ততা, আজও দলে দলে ফিরেছেন মানুষ। আজকে সংসদে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। খুব কলবরের সাথে আমাদের কোর্ট বিলিং এর কাজ শুরু হয়েছে। আজকে তো অফিসে কাজকর্ম শুরু হয়ে যাবে, এই জন্যই আমাদের কাজের স্বার্থে আমরা চলে আসছি। ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে 44,000 কন্টেইনার জট। বহির্নোঙরে পণ্য নিয়ে অপেক্ষায় আছে বহু জাহাজ। পোর্ট চার্জ এবং ডিউটি পেমেন্ট করার জন্য যদি সাপোর্টগুলো থাকতো তাহলে জট অনেকটা কমে যেত। ঈদের শুধুমাত্র সকালের শিফটটা, বিকেলের শিফট থেকেই আমরা কাজ করেছি। পণ্য ডেলিভারির পরিমাণ অন্য সময়ের চাইতে একটু কম হয়েছে। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ। রোগী ও মরদেহ পরিবহনে গুনতে হয় 2-3 গুণ ভাড়া। সিন্ডিকেটটা কিসের? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে, কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না? আমাদের নেওয়া নিষেধ, আর কি আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না। আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না, বাইরের মানুষও এখান থেকে রুগী আনতে পারবে না। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ঈদের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল চট্টগ্রাম। বন্দরনগরী তার চিরচেনা পুরনো রূপে ফিরেছে। 10 দিন পর অফিস আদালত খোলায় কর্মব্যস্ততা শুরু হয়েছে। প্রথম কর্মদিবসে রেল ও সড়কপথে কর্মস্থলমুখী মানুষের চাপ ছিল, আর সকালে দলে দলে শহরে ফিরেছেন অনেকেই। 10 দিন সরকারি ছুটির পর প্রথম কর্মদিবসে ফিরেছে বন্দরনগরীর চিরচেনা চিত্র। এতদিন ফাঁকা থাকলেও সড়কে বেড়েছে গাড়ির চাপ। খুলেছে অফিস আদালত। প্রথম দিনে শতভাগ উপস্থিতি থাকলেও কাজের চাপ তুলনামূলক কম। চলে শুভেচ্ছা বিনিময়। ঈদে লম্বা ছুটি কাটিয়ে খুশি সবাই। আনন্দ ভাগ করা, কে কি করছে, কে কিভাবে কি করছে, মানে সবার ব্যক্তিগত সব কিছু মিলেই আজকে খোঁজখবর নেওয়া হয়েছে। আমাদের কর্মকর্তারা আসছে, আমাদের সাথে কুশল বিনিময় করছেন। অফিসটা একটু 2 দিন বন্ধ থাকাতে সবার জন্য একটু মনটা খারাপ ছিল। আজকে সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। ঈদটাও ভালো কাটছে, আর অনেকদিন গ্যাপ ছিল, 10 দিন পর আসছি, সবাইকে দেখে ভালো লাগতেছে। সবার খোঁজ খবর নিচ্ছি আমরা, সবাই ঈদ মোবারক হয়েছে, সবাইকে নিয়ে আনন্দ ছিলাম। আমরাও কর্মকর্তাদেরকে ওইভাবে বলা আছে, আমাদের বেশ কিছু জিনিস ক্লোজিং থাকে বা শেষ করা থাকে, তারা এখন একটু পূর্ণ উদ্যমে কাজ করে এর মধ্যে এই সময়ের মধ্যে শেষ করবে। প্রাণ ফিরেছে আদালত অঙ্গনেও। প্রথম দিনেই আইনজীবী ও বিচার প্রার্থীদের পদচারণায় মুখর। জমে থাকা কাজ সেরে ফেলার তারা সবার মধ্যে। অনেকদিন বন্ধ থাকার পর আজকে শুরু হলো। আমাদের আজকে হাজিরা ছিল, আমরা হাজিরা দিতে আসছি। খুব কলবরের সাথে আমাদের কোর্ট বিলিং এর কাজ শুরু হয়েছে। সব আদালত এখানে আজকে উপস্থিত আছেন। পূর্ণ একটি আদালত ভবন চলতেছে, স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে গেছে, অলরেডি কার্যক্রম চলতেছে। খোলার দিনেও সকালে রেল ও সড়ক পথে চট্টগ্রাম ফিরছেন অনেকে। রেল স্টেশনে এবং বাস স্ট্যান্ডে দেখা গেছে কর্মস্থলগামী মানুষের ভিড়। তবে বেশিরভাগ ট্রেন দেরি করে ছাড়াই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজকে তো মানে সরকারি অফিস খুলছে, সুতরাং আমাদের আজকে তো অফিসে কাজকর্ম শুরু হয়ে যাবে, এই জন্যই আমাদের কাজের স্বার্থে আমরা চলে আসছি। আমাদের ভার্সিটি আজকে থেকে ক্লাস শুরু, তো এই জন্য আর কি আমরা ফিরলাম আর কি। আমরা সবাই আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অফিস এবং অন্যান্য কাজে যারা আছে সবাই একসাথে আবার শহরে ফিরতে শুরু করছে, যার কারণেই মূলত এত চাপ। মানে আমরা যে কি বলবো, মানে একজনের ঘাড়ে 3 জন বসে আসছে। একটা ট্রেনে মনে হয় 4টা ট্রেনের লোক ছিল, এমন অবস্থা। প্রত্যেকটা স্টেশনে এমন অবস্থা। তো অনেক কষ্ট আজকে, এত ভিড়, প্রচুর ঝামেলা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরা। সিন্ডিকেটের বাইরে কোনো অ্যাম্বুলেন্স চলতে পারে না। মরদেহ ও রোগী পরিবহনে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া গুনতে হয়। আর এই চক্রকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি 5টি অ্যাম্বুলেন্স। বছরের পর বছর এই অনিয়ম চললেও যেন দেখার কেউ নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যুর পর মরদেহ ফেনীতে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে গিয়ে সিন্ডিকেটের কবলে পড়েন ছেলে। ভাড়া 4,000, কিন্তু গুনতে হয় 11,000 টাকা। তার মতো অন্যদের অভিজ্ঞতাও তিক্ত। 3 জন যায়, গাড়ি লাগবে, আমি লাগবে, কত লাগবে? 10,000। তো 12 গান তুললে 3,500। আমার মা মারা গেছে, কীভাবে মানে নন, এটা তো আমরা বুঝিয়েন না। একজনকে ম্যানেজ করে এখান থেকে 1,500 টাকা দিয়ে লাশ আপনার মেডিকেলের বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে আরেকটা গাড়ি ঠিক করে আমরা
স্বচ্ছ করে নিয়ে যায়। এই ভুক্তভোগীকে অনুসরণ করতে থাকি। দেখা যায় 4 থেকে 5 ঘন্টা চেষ্টার পরও কোনো অ্যাম্বুলেন্স ফেনীতে যেতে রাজি নয়, কারণ সিন্ডিকেটের বাইরে কেউ অ্যাম্বুলেন্স ঠিক করতে পারে না। কোনো চালক রাজি হলে চলে অত্যাচার, হুমকি। সিন্ডিকেটটা কিসের, আমার কোশ্চেনটা হচ্ছে এটা, মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে, কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না? আমার পেশেন্ট মারা গেছে, মৃত্যু যারা মৃত্যু হয়েছে তাদেরকে নাকি তাদের গাড়ি ছাড়া বের করতে দিবে না, কেন দিবে না? এটা এখানে বলে সিন্ডিকেট আছে, এই অ্যাম্বুলেন্স ড্রাইভাররা আমাদেরকে বাধা দেয়। আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না, বাইরের মানুষও এখান থেকে রুগী আনতে পারবে না। আমাদের নেওয়া নিষেধ, আর কি আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না। আপনারা বাইরের কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেন না কেন? বাইরে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে মানে রুগী নিতে পারে না, কিছু নিতে পারে না। কেন? এটা আমাদের অফিসে জান। প্রাইভেট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি 5টি অ্যাম্বুলেন্স। ক্যামেরা দেখে ভুক্তভোগীদের অনেকে তুলে ধরেন সিন্ডিকেটের হয়রানি। এখানে গাড়ি ছাড়া বাইরে গাড়ি হবে না। তো আমি বলছি এই সিন্ডিকেটটা কি মেডিকেলের সাথে সম্পৃক্ত? মেডিকেলের সাথে সম্পৃক্ত থাকলে ওনাদের নামটা বলে। বাহিরের কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার এখানে আসলে তাদেরকে মারধর করা হয়, আর নয়তো বা তাদেরকে যাইতে দেয় না, গাড়িটা এখানে অফেন আটকে রাখে। এখানে মেডিকেলের লোকও জড়িত আছে। চট্টগ্রাম মেডিকেলের সামনে থাকে প্রায় 250 অ্যাম্বুলেন্স। ভাড়ার তালিকা থাকলেও তা মানে না মালিক সমিতি। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আদায় করে 3-4 গুণ বেশি ভাড়া। আসলে সিন্ডিকেট না, এখানে সিন্ডিকেট বলতে কিছু নাই। আমি আজকে চাইলে আমরা আজকে ভেঙে দিতে পারি। এখানে আমার লাভসাধ্য নাই, কমিটির লাভসাধ্য নাই। আমরা কোনো চাঁদাবাজি করি না। ভাড়ার ক্ষেত্রে এগুলো তো আমরা ভাই সবাই যাতে কথা আলাপ আলোচনা করেই তো ভাড়াগুলা মারা হয়। সবার এত অভিযোগের পরও সিন্ডিকেটের হয়রানি বন্ধে নেই কার্যকর উদ্যোগ। আমরা সিন্ডিকেট করে রাখি না, ওইটা আপনার করছে যে সরকারের নির্দেশে করে দিয়ে গেছে। আগে মেয়র যিনি ছিল উনি করে দিয়ে গেছে, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ওই নিয়মেই চলতেছে। এটা অবৈধ অ্যাম্বুলেন্স যেগুলো আমার এখানে ভিতরে পার্কিং, এগুলো আমরা ঘন ঘন অভিযান চালাবো। 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর আমার আনসার পুলিশ যারা আছে, আমার হাসপাতালের স্টাফ যারা আছে, এদেরকে দিয়ে আমি রেড করবো, অভিযান চালাবো, এখান থেকে এগুলো বের করে দিব। প্রিয়জন হারা অসংখ্য রোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে গলা কাটা দাম আদায় করেন এসব অ্যাম্বুলেন্স সিন্ডিকেটরা। এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ যেন নির্বিকার। তাই সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুরো সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেলের সিন্ডিকেটের কবলে অ্যাম্বুলেন্স সেবা এবং এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী আল আমিন শিকদার। তিনি অপেক্ষা করছেন। আমাদেরকে একটু জানাবেন আল আমিন, এই গোটা বিষয়টি প্রশাসন কিংবা কর্তৃপক্ষ কারো নজরদারিতে এসেছে কিনা? এই যে সিন্ডিকেটের হাতে জিম্মি, এই ঘটনাটি আজকের বা 2-1 দিনের নয়, এটা দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তারা যে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের কাছে জিম্মি এমনটা নয়, সেখানে বিভিন্ন ধরনের চক্র সিন্ডিকেট কাজ করে, যারা ফার্মেসি থেকে ওষুধ কেনা থেকে শুরু করে চিকিৎসা গ্রহণ, বেডের সিট পাওয়া থেকে শুরু করে সব ধরনের ক্ষেত্রেই আমরা দেখি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তারা একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। তেমনি একটি ঘটনা হচ্ছে এই যে অ্যাম্বুলেন্সে করে যারা রোগী নিয়ে যান এখান থেকে, সেই সময়টিতে তাদেরকে একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। এদের নিজস্ব যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এর বাইরে অন্য কোনো অ্যাম্বুলেন্স দিয়ে সেখান থেকে রোগী বের করা যায় না। এই ধরনের ঘটনার প্রেক্ষিতে কিন্তু যমুনা টেলিভিশন সংবাদ প্রচার করে। এর পরপরই আমরা দেখেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে সমিতি অফিস রয়েছে অ্যাম্বুলেন্সের, সেখানে ছাত্র জনতার যে প্রতিনিধিরা রয়েছেন তারা এসেছেন। তারা জানতে চান যে ঠিক কেন এইভাবে জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে, সেই বিষয়টাই সমিতিতে যারা রয়েছেন তারা ব্যাখ্যা করছেন ছাত্র জনতার কাছে, যে ভাড়া বৃদ্ধির আসলে মূল কারণটা কি। আর ছাত্র জনতা যারা রয়েছেন তারা চাচ্ছেন একটি নির্ধারিত ভাড়া যেন ঠিক করে দেওয়া হয়, যাতে কোনো ধরনের কোনো রোগী যেন কোনো ধরনের সমস্যার মুখে না পড়ে, বিড়ম্বনার মধ্যে না পড়ে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আলামিন। পণ্য খালাস কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনারের পরিমাণ রেকর্ড 44,500 ছাড়িয়েছে এবং স্বাভাবিক সময় যে পরিমাণে পণ্য খালাস হয় ঈদের ছুটিতে তা অর্ধেকে নামায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখাতে চাই। কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির ধকল কাটতে না কাটতে 10 দিনের ঈদের ছুটি, আর তাতেই চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে রেকর্ড 44,548 কন্টেইনারের জট। স্বাভাবিক সময়ে যেখানে 30 থেকে 35,000 টিউএস কন্টেইনার থাকে, বর্তমানে সেখানে জমেছে 44,000-এরও বেশি।
লম্বা ছুটির পাশাপাশি বন্ধ ছিল ব্যাংক, শিপিং এজেন্ট সহ সেবাদানকারী সব সংস্থা। খালাস হয়নি আমদানি পণ্য, ফলে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। বন্ধ এবং কলম বিরতি নিয়ে কন্টেইনার ওভারলোডেড ইন দ্য পোর্ট। সো এখানে যারা 4 গুণ মাসুল দিয়ে মাল নিয়েছে তারা আর্থিকভাবে একদম গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত না, এটা অকল্পনীয়। লক্ষ লক্ষ টাকা পোর্ট ড্যামারেজ, শিপিং চার্জ। যদি শিপিং এজেন্ট খোলা রাখা হতো এবং বন্দর রিলেটেড এবং পোর্ট চার্জ এবং ডিউটি পেমেন্ট করার জন্য যদি সাপোর্টগুলো থাকতো তাহলে জট অনেকটা কমে যেত। চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে 26টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে। অপেক্ষমান আছে আরও 49টি জাহাজ। বাড়তে এবং জেটিতেও রয়েছে পণ্য বোঝাই 23টি জাহাজ। ঈদের দিন শুধুমাত্র একটা শিফটে কাজ হয়নি, ঈদের শুধুমাত্র সকালের শিফটটা, বিকেলের শিফট থেকেই আমরা কাজ করেছি। পণ্য ডেলিভারির পরিমাণ অন্য সময়ের চাইতে একটু কম হয়েছে এবং এটা অ্যান্টিসিপেটেড। একটা ঈদ একটা আমাদের সার্বজনীন আনন্দের বিষয়, হয়তো বা লোকজন ছুটিতে গিয়েছে সেই জন্য, কিন্তু সেক্ষেত্রে বন্দরের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের কিন্তু কমতে হয়নি। ঈদের দ্বিতীয় দিন থেকে আমাদের জাহাজ আনা নেওয়ার যে হারটা সেটা স্বাভাবিক ছিল। কোনো কারণে জট সৃষ্টি হলে তা কমাতে এবং কার্যক্রম স্বাভাবিক রাখতে ট্রান্সপোর্ট গঠনের আহ্বান বন্দর ব্যবহারকারীদের। এরকম একটা শক্তিশালী ট্রান্সপোর্ট করা হয় এবং কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয় যে এগুলোকে ব্যবস্থাপনাগুলোকে সঠিকভাবে পালন করার জন্য। তাহলে এটার একটা সুফল হয়তো আমরা পরীক্ষামূলক দেখতে পারি যে এটা সুফলটা কেমন পাওয়া যেতে পারে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটির কাপ্তে দুর্বৃত্তের গুলিতে মারা গেছে এক যুবক। দুপুরে 2 নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আব্দুল হাকিম নামের ওই যুবক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঙ্ক মার্মা জানিয়েছেন, হাকিম স্থানীয় একটি চায়ের দোকানে বসা ছিল। সশস্ত্র কয়েকজন লোক এ সময় এসে তাকে গুলি করে পালিয়ে যায়। আর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য সব মোটিভ খতিয়ে দেখছে তারা।